পড়ছিলাম আমার কাছে তুমি অন্যরকম, কলমে সানা শেখ, পর্ব সংখ্যা 9। প্রার্থনা একটু থেমে গলার আওয়াজ খাদে নামিয়ে বলল, আদিলের চড়ি। বায়ুজিৎ সরকার মেয়ের কথা ভালোভাবে না শুনেই বললেন, আচ্ছা ঠিক আছে, আদিলকে যখন বিয়ে করতে চাইছিস না তখন আর এই বিষয়ে কোনো কথা হবে না। প্রার্থনার চোখ জোড়া চকচক করে উঠল বাবার কথা শুনে। বিল্লাল সরকার বললেন, তুই যেন কি বলতে নিয়েছিলি? প্রার্থনা দুদিকে মাথা নেড়ে বলল, কিছু না। টি টেবিলের উপর থাকা সায়নের মোবাইল ফোনটা উচ্চ শব্দে বেজে উঠল। স্ক্রিনে জল করছে জিসানের নাম। কল রিসিভ করে ফোন কানে ধরে বলল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সকালে কল করেছিলে কেন? এমনি তোর খোঁজ খবর নেওয়ার জন্য। বাড়িতে আসবি কবে? আজকে যাব। কি করছো? প্রার্থনার বিয়ের আলোচনা করছি। কি বলো? প্রার্থনার বিয়ে? ওই আলোচনা হচ্ছে শুধু। ছেলের বাড়ি কোথায়, কি করে? নাম কি? নাম আদিল সরকার, পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। বাড়ি? ওপাশ থেকে চেঁচিয়ে উঠল জিসান। গালি দিয়ে বলল, ওই মাদার চোদের সঙ্গে কিসের বিয়ে? ছোট ভাইয়ের গালি শুনে কান থেকে ফোন সরিয়ে ফেলল সায়ন। আর একটু জোরে চেঁচালে বেচারার কানের পর্দাই ফেটে যেত। ফোন লাউড স্পিকারে দিয়ে বলল, হয়েছে কি? এমন করছিস কেন? আমাদের 70টা বোন নাকি যে ওই বাইঞ্চোদের সঙ্গে বিয়ে দিতে হবে? এই বিয়ের প্রস্তাব দিয়েছে কে, তোমরা নাকি ওরা? ওরাই নিয়ে এসেছিল। আদিলি নাকি প্রার্থনাকে বিয়ে করতে চায়। ওই জানোয়ারের এত বড় সাহস, ও আমার বোনকে বিয়ে করতে চায়। শালা শুয়োর, নর্দমার কীট। ওর নজর আমার বোনের দিকেও চলে গেছে। বাড়িতে এসে ওর চোখ তুলে ফেলবো আমি। জিসানের মুখের ভাষা শুনে স্তব্ধ বাড়ির সবাই। সবাই জানে জিসান গালাগালি করে, ওর মুখ ভালো না। কিন্তু আদিলকে এভাবে গালাগালি করছে কেন? জিসান আদিলকে আবার গালাগালি শুরু করতেই সায়ন বলল, ভাই আসতে, বাড়ির সবাই শুনছে। শুনলে শুনুক, আমি বাড়ির কাউকে ভয় পাই নাকি? আদিলের সঙ্গে প্রার্থনার বিয়ে দিলে বাড়ির সবাইকে খুন করব আমি। পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেব। বিল্লাল সরকার বড় ছেলের হাত থেকে ফোন নিয়ে বলেন, হয়েছে কি? এমন করছিস কেন? কি করেছে আদিল? কি করেছে? তোমরা চেনো ওকে? ড্রেস চেঞ্জ করার মতো গার্লফ্রেন্ড চেঞ্জ করেও। ওর যত বয়স তার চেয়েও বেশি মেয়ের সঙ্গে শুয়েছে। ও তোমাদের সামনে যেমন সেজে থাকে ও মোটেও তেমন নয়। তোমাদের যদি মনে হয় আমি মিথ্যে বলছি তাহলে বলো, প্রমাণ জোগাড় করে নিয়েই আসবো আমি। জিসানের কথা শুনে উপস্থিত সবাই শক। সকলের নজর এসে থামলো প্রার্থনার ওপর। সকলকে এভাবে তাকাতে দেখে কিছুটা হকচকালো প্রার্থনা। রোহান বলল, তুই এই সব কিছু জানতি, এই জন্যই আদিলকে বিয়ে করতে রাজি হচ্ছিলে না? প্রার্থনা দুদিকে মাথা নেড়ে বলল, আমি এত কিছু জানতাম না। শুধু জানতাম আদিলের চরিত্র ভালো না। তো এটা প্রথমেই বলিসনি কেন? যদি তোমরা বিশ্বাস না করো, আমার কাছে তো কোনো প্রমাণ নেই। বাইজিৎ সরকার মেয়েকে টেনে এনে মাথায় চুমো খেলেন। এক হাতে জড়িয়ে ধরে অন্য হাতে মাথায় হাত বুলিয়ে আদর করতে করতে বলেন, পাগল মেয়ে, আমরা কেন তোকে অবিশ্বাস করব? আমরা তো জানি তুই মিথ্যা বলিস না। প্রার্থনা ঠোঁট উল্টে বলল, ওই আদিল তো তোমাদের কাছে দুধে ধোয়া তুলসী পাতা, যাকে বলে একদম ভোলা ভালা শুদ্ধ পুরুষ। তো কি হয়েছে? আমরা নিজেদের মেয়ের চেয়ে অন্য বাড়ির ছেলেকে বেশি বিশ্বাস করতাম নাকি? প্রার্থনা ভাইয়ের দিকে তাকিয়ে হাসল। তার চোখের পানি শুকিয়ে গেছে, কিন্তু গালে অশ্রুর দাগ রয়েছে। বাইজিৎ সরকার মেয়ের গালে মুছে দিলেন, তারপর আবারও মাথায় চুমো খেলেন। ছেলে মেয়ে দুজনেই তার জীবন, পুরো দুনিয়া। নিজের জানা মতে সজ্ঞানে আজ পর্যন্ত ছেলে মেয়েকে কখনো কষ্ট দেননি তিনি। সবসময় চেষ্টা করেছেন দুজনকে আগলে রাখার, মায়ের অভাব বুঝতে না দেওয়ার। জিসান আরও কতক্ষণ বাবাকে শাসিয়ে টাসিয়ে কল কেটে দিল। সে এখনই রওনা দেবে বাড়ির উদ্দেশ্যে। ওই আদিলকে তো দেখে নেবে সে। কত বড় সাহস, তার বোনকে বিয়ে করতে চায়। 10টা না 5টা না, মাত্র 2টো বোন তাদের। জেনে শুনে ওই চরিত্রহীনের সঙ্গে নাকি বিয়ে দেবে। হ্যাঁ, প্রার্থনার সঙ্গে তার বনে না। সাপে নেউলের সম্পর্ক দুজনের, তাই বলেই সে যে প্রার্থনাকে ভালোবাসে না এমনটা নয়। মিলি যেমন তার বড় বোন, প্রার্থনাও তেমন তার ছোট বোন। নিজের বোনের চেয়ে প্রার্থনাকে সে কখনো কম ভালোবাসেনি, বরং মিলির চেয়ে প্রার্থনার প্রতিই তার বেশি মায়া। প্রার্থনা তো ভীষণ খুশি, মনে মনে বিস্তর হাসলো সে। জিসান এই প্রথম কাজের মতো একটা কাজ করলো। যা হোক, তাকে আর বেশি কিছু বলতে হলো না। সে যদি বলতো আদিলের চরিত্রের সমস্যা, তাহলে বাড়ির সবাই অবশ্যই তাকে জিজ্ঞেস করতো আদিল কি করেছে, কেন তার চরিত্রের সমস্যা। সে তো বলতে পারতো না। সে যখন ছোট ছিল তখন আদিল তাকে ব্যাড টাচ করেছে, তার স্পর্শকাতর স্থানে ছুঁয়েছে, বাজেভাবে, খুবই বাজেভাবে ছুঁয়েছে। অন্য যাদের সঙ্গে এসব করেছে, যাদের নাম প্রার্থনা জানে, তারাও এখন বড় হয়ে গেছে। তারা যেমন নিজের সঙ্গে ঘটা ঘটনা অন্য কাউকে বলতে অস্বস্তি বোধ হয়, জড়তা কাজ করে লজ্জা লাগে, অন্য কেউ জেনে যাবে ভেবেই ভয় লাগে, তাদেরও নিশ্চয়ই এমনটাই হয়। সব কথা কি আর বলা যায়? কিছু কথা থাকে যেগুলো সারা জীবন অন্যদের অজানাই থেকে যায়। প্রার্থনা কাউকে জানাতে চায় না,
না নিজেরটা আর না তো অন্যেরটা। আর আলিয়াকে সে প্রমিস করেছে, আল্লাহর নামে কসম করেছে, আলিয়ার সঙ্গে ঘটা ঘটনা কাউকে বলবে না সে। যেমন পরিস্থিতি আসুক না কেন, যা গোপন তা গোপনই। কথার খেলাপ করবে না সে কোনোদিন। অন্য কোনোভাবে যদি সকলের সামনে এসব চলে আসে তবে আসবে, কিন্তু এই ঘটনাগুলো কোনোদিন মুখে বলতে পারবে না সে, কোনোদিন না। প্রার্থনা সোফা ছেড়ে উঠে হেলে দুলে সিঁড়ির দিকে এগোলো। সখিনা বেগম ছিছি করে বললেন, হায় খোদা, এইটা কি ভোলা বানাইছে জিন্না? ওই স্যামরা তো ভালা মানুষের মুখোশ পরা আস্ত ইবলিশ শয়তান। 12 ভাতারির লগে শুইয়া আইসে আমার নাতনিরে বিয়া করতে। কত বড় কলিজা স্যামরার। নীতি দাদির দিকে তাকিয়ে চাপা সরে বলল, এইসব কি কথা বলেন দাদি? আব্বারা তো আসেন এখানে। আসে তো কি হইছে? ওই স্যামরাই আবার খালি আসুক এই বাড়িতে, ঝাঁটার আগায় টাটকা গু লাগায় ওর মুখে মারবো। দাদির কথা আর মুখের এক্সপ্রেশন দেখে হাঁ করে হেসে উঠল সায়ন, সঙ্গে বাকিরাও। রোহান বোনের রুমে এলো। প্রার্থনা স্টাডি টেবিল গোছাচ্ছে। মেয়েটা বড্ড অগোছালো, নিজের স্টাডি টেবিলটাও কখনো গোছায় না। রোহান নয়তো নীতিই গুছিয়ে দেয় সবসময়, তোবাইলে মাঝে মধ্যে সেও গুছিয়ে দিয়ে যায়। পুরো রুমটাও তাদের কাউকে না কাউকে গুছিয়ে দিতে হয়। ভাইকে দেখে প্রার্থনা হাসলো, রোহানও হাসলো। বোনের পাশে দাঁড়িয়ে আলতো হাতে বোনের ফোলা গাল টেনে মাথায় হাত বুলিয়ে দিল। বোনটাকে বিয়ে দিয়ে কিভাবে থাকবে সেটাই শুধু আজকাল ভাবে সে। তার বোনটা যেন খুব দ্রুতই বড় হয়ে গেল। কেন এত বড় হলো? সেই ছোট্টটি হয়ে থাকতে পারলো না? তাহলে তো আর বিয়ে দেওয়া লাগতো না। প্রার্থনা ভাইয়ের বিষণ্ণ চেহারার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? মুহূর্তেই আবার হাসি ফুটল রোহনের ঠোঁটে। দুদিকে মাথা নেড়ে বলল, কিছু না। টেবিল গোছাচ্ছিস কেন? সব সময় তো তোমরাই করে দাও, আজ না হয় আমিই করলাম। অনেক খুশি লাগছে। হ্যাঁ। বোনের সঙ্গে রোহান আবারও হাসল। কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর লাজ শরমের মাথা খেয়ে জড়তা কাটিয়ে বলল, আদিল কি তোর সঙ্গে কখনো উল্টাপাল্টা কিছু করেছে? ভাইয়ের কথা শুনে মুহূর্তেই প্রার্থনার ঠোঁটের হাসি মিলিয়ে গেল। কেমন করে যেন তাকালো ভাইয়ের মুখের দিকে, তারপর দুদিকে দ্রুত মাথা নেড়ে বলল, না না, আমার সঙ্গে কি করবে? ওর সাহস হবে নাকি? তখন আদিল তোর সঙ্গে কথা বলতে আসার পর ওভাবে ভয় পেয়ে চিৎকার করলি কেন? ওই আমার দিকে এগিয়ে আসছিল বলে ভয় পেয়ে গিয়েছিলাম। রোহান আর কিছু না বলে বোনের দিকে তাকিয়ে রইল। প্রার্থনা ঘুরে ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের ওপরে রাখা জিনিসগুলো গোছানোর বাহানায়। রোহান খুব ভালো করেই খেয়াল করেছে, তার কথা শোনার পর প্রার্থনার চোখ মুখ শুকিয়ে গিয়েছে। দৃষ্টি লুকানোর জন্য তার সামনে থেকেও পালিয়ে গেল, যা প্রার্থনা কোনোদিন করে না। তার চোখের সামনে ভাসতে লাগলো অনেক ঘটনা, অনেক স্মৃতি। ছোটবেলায় প্রার্থনা আদিলের জন্য পাগল থাকলেও একটা সময় পর আদিলের সঙ্গে দূরত্ব তৈরি করে নিজে থেকেই। আদিল তার কাছে ডাকলে কাছে যেত না, উল্টো তার চোখ মুখ ভীতি ছড়িয়ে পড়তো। আজ আদিলের সঙ্গে বিয়ের কথা শুনেই কেমন রিয়্যাক্ট করে উঠল। বিয়ে করবে না বলে কাঁদলো, মরে যাওয়ার হুমকিও দিল। যেখানে তার বাড়ির কেউ জানে না আদিলের চরিত্র ভালো না, সেখানে প্রার্থনা কিভাবে জানলো? জিসান যে প্রার্থনাকে বলেনি এতে সে শিওর। জিসানের কাছ থেকে জানলে প্রথমেই প্রার্থনা বলে দিত পুরো ঘটনা, শুধু শুধু কান্নাকাটি করতো না। তলিয়ে সবকিছু ভাবতে ভাবতেই চোয়াল আর হাতের মুঠো শক্ত হলো রোহানের। বোনের দিকে তাকিয়ে চোখে পানি চলে এলো তার। তবে কি সে ঠিক মতো তার বোনকে আগলে রাখতে পারেনি? হিংস্র জানোয়ারের থাবা তার বোনের গায়েও পড়েছিল, তার ছোট বোনটাও রেহাই পায়নি। ইস, বুক মুচড়ে উঠল রোহানের। শ্বাস আটকে গেল, বুকের ভেতর যন্ত্রণা শুরু হলো। সে আর এক মুহূর্ত দাঁড়াতে পারল না, দ্রুত পায়ে বেরিয়ে গেল রুম থেকে। দুপুরের খাবার খেয়ে রুম অন্ধকার করে শুয়ে আছে প্রার্থনা, ফোনটা বুকের উপর রাখা। অন্তরকে কল করে আসতে নিষেধ করবে নাকি করবে না সেটাই ভাবছে। বিয়ের ঝামেলা তো মিটে গেছে, আদিলের সঙ্গে তার বিয়ে হচ্ছে না, সে কি নিষেধ করে দেবে অন্তরকে? রাত 10টায় কল ব্যাক করলো অন্তর। প্রার্থনা ঘুমিয়ে পড়েছিল কিছুক্ষণ আগেই। ফোনের বিরক্তিকর শব্দে ঘুম ভেঙে গেল তার। মেজাজ ভীষণ গরম হলো। ফোন হাতে নিয়ে দেখলো অন্তরের কল। এই ব্যাটা আজ হঠাৎ মেসেজ টেসেজ না করে ডাইরেক্ট কল করলো কেন? কল রিসিভ করে কানে ধরে ঘুম জড়ানো গলায় সালাম দিল। অন্তর কল রিসিভ করে সালামের জবাব দিয়ে বলল, কেমন আছেন ম্যাডাম? ভালোই তো ছিলাম, কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলেন তো মেজাজটা চটকে। আমার কাঁচা ঘুমটাও তো এভাবেই চটকে দিয়েছিলেন, আমি কি রাগ করেছিলাম? আপনি রাগ করবেন কেন? রাগ করার অধিকার শুধু মেয়েদের। আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। কল করেছিলেন কেন? এমনি। কি করছেন? তোমার সঙ্গে কথা বলছি, তারপর খাবো, তারপর ঘুমাবো, তারপর তোমাকে ঘিরে স্বপ্ন দেখব। ভালো ফ্ল্যাট করতে পারেন। আমার কথা শুনে তোমার কাছে ফ্ল্যাট মনে হচ্ছে? অবশ্যই। আচ্ছা ঘুমাও তাহলে, শুধু শুধু ডিস্টার্ব করলাম। আগামীকাল আসছেন তো? হ্যাঁ অবশ্যই আসবো, না এলে কীভাবে হবে? তোমাকে নেওয়ার জন্য তো আসতেই হবে।
আপনার সত্যি সত্যি অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্ক নেই তো? আস্তাগফিরুল্লাহ, এসব কথা আর বলো না প্রিয়সী। তুমি আমার জীবনে প্রথম আর শেষ নারী। আমি প্রথম তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে ভালোবেসেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবো ইনশাল্লাহ। অন্তর একটু থেমে আবার বলল, আমরা দুজন দুজনকে দেখে একদম চমকে যাব, ঠিক আছে? কেন চমকাবো? চমকাবো। তুমিও চমকাবে। এখন ঘুমাও। গুড নাইট। গুড নাইট। আজ প্রার্থনাকে দেখতে এসেছে পাত্রপক্ষ। ঘটক সকালে জানিয়েছিল পাত্রপক্ষ আজই মেয়ে দেখতে চায়। প্রার্থনার পরিবার প্রথমে একটু গাইগুই করলেও পরে রাজি হয়ে গেছে। সন্ধ্যার পরপরই আগমন ঘটেছে পাত্রপক্ষের। প্রার্থনা জানে অন্তর এসেছে। অন্তরকে দেখার তর সইছে না তার। সকাল থেকে ভীষণ উদ্গ্রীব হয়ে আছে অন্তরকে দেখার জন্য। সারাদিন শুধু অন্তরকে নিয়েই ভেবেছে সে। সকালে একবার কথা হয়েছিল অন্তরের সঙ্গে, তারপর আর তার সঙ্গে কোনো রকম যোগাযোগ হয়নি। লাল রঙের শাড়ি পরে তৈরি হয়েছে প্রার্থনা। সুন্দর করে সাজিয়ে দিয়েছে নীতি। একদম লাল টুকটুকে বউ লাগছে মেয়েটাকে। পাত্রপক্ষে চা নাস্তা খাওয়া হয়ে গেছে। নীতি আর মিলির সঙ্গে নিচে নামছে প্রার্থনা। তার বুক কাঁপছে দুরো দুরো, বারবার হাত পা ঘেমে যাচ্ছে। ভীষণ নার্ভাস ফিল করছে। 2 বছরের বেশি সময় ধরে অন্তরের সঙ্গে তার পরিচয়। নিয়মিত কথা হয় তাদের। কথা বলার সময় তো কোনোদিন এমন ফিল হয়নি তার। তবে আজ কেন হচ্ছে? ঘুমটার আড়াল থেকে চোখ তুলে তাকালো প্রার্থনা। অন্তরকে দেখা যাচ্ছে, তবে অন্তরের মুখ দেখা যাচ্ছে না। ঘাড় ঘুরিয়ে পাশে বসা এক মধ্যবয়স্ক পুরুষের সঙ্গে কথা বলছে সে। সোফার কাছে এগিয়ে এসে সকলের উদ্দেশ্য করে সালাম দিল প্রার্থনা। নীতি তাকে সোফায় বসিয়ে দিল সকলের সম্মুখে। পাত্রর মা বললেন, ঘোমটাটা একটু তুলে দিন। নীতি সৌজন্যমূলক হেসে প্রার্থনার ঘোমটা তুলে দিল। প্রার্থনা তাকালো সামনে বসে থাকা সুঠামদেহী পুরুষের দিকে, আর তার দৃষ্টি সেখানেই স্থির হয়ে গেল। সামনে বসে থাকা পুরুষের বেলায়ও ব্যতিক্রম হলো না। ভূত দেখার মতো করে দুজনেই তাকিয়ে রইল একে অপরের মুখের দিকে। আশেপাশে কোনো কিছুতেই আর দুজনের খেয়াল নেই। দুজনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে উপস্থিত সবাই অবাক। বিল্লাল সরকার প্রার্থনার দিকে তাকিয়ে বললেন, প্রার্থনা, তুই চিনিস ইলহামকে? ইলহামের মা নাজনীন সুলতানা ইলহামের দিকে তাকিয়ে বললেন, ইলহাম, তুমি চেনো প্রার্থনাকে? প্রার্থনা আর ইলহাম দুজনেই মাথা নাড়ল। ইলহামের দিকে তাকিয়ে ফুঁসে উঠল প্রার্থনা, অন্তরের জায়গায় এই বজ্জাত তাল গাছ কেন? অন্তর কোথায়? বাবা কাকার দিকে তাকিয়ে প্রার্থনা বলল, উনি আমার ভার্সিটির লেকচারার। ইলহাম মায়ের দিকে কিছুটা ঝুঁকে চাপা সরে বলল, দুনিয়ায় আর মেয়ে খুঁজে পাওনি? শেষ পর্যন্ত আমারই স্টুডেন্টকে দেখতে নিয়ে এসেছ? নাজনীন সুলতানা ছেলের দিকে কড়া চোখে তাকালেন। তারপর নিজেও চাপা সরে বললেন, একদম কোনো রকম নাটক করবে না ইলহাম। চুপচাপ বসে থাকো। যেই মেয়ে দেখতে যাই সেই মেয়ে নিয়েই তোমার হাজার সমস্যা। আমার ভীষণ পছন্দ হয়েছে মেয়েটাকে। কি মিষ্টি দেখতে। আমি ওকেই তোমার বউ বানাবো। অসম্ভব। একদম চুপ। প্রার্থনা ভাইয়ের দিকে তাকালো। রোহানও তার দিকে তাকিয়ে আছে। প্রার্থনা দুদিকে মাথা নাড়ল। এই ছেলেকে সে বিয়ে করবে না। অন্তর কোথায়?